আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের কর্ণফুলী টানেলের প্রবেশদ্বারে যে গোল চত্বরটি রয়েছে তারই পাশে, এবং এখান থেকে দাঁড়িয়ে আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে কিছু ভিডিও ফুটেজ আমি তুলে ধরার চেষ্টা করব, কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আপনাদের সাথে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে উত্তর পাশ থেকে দক্ষিণের সাথে যে সংযোগটি হয়েছে সেটা কর্ণফুলী টানেল হিসাবে পরিচিত। আজ থেকে 10 হতে 15 বছর আগে আমাদের চট্টগ্রামে এমন দৃশ্য আসলে স্বপ্নের বিষয় ছিল। অসাধারণ যে কর্মযজ্ঞ মাধ্যমে আজকে আমরা কর্ণফুলী টানেলটি পেয়েছি, হয়তো ফিউচারে ভবিষ্যতে এই কর্ণফুলী টানেলটা হবে বাংলাদেশের উন্নয়নের আরেকটি মাধ্যম। গভীর সমুদ্র কিংবা দক্ষিণ চট্টগ্রামের যেই শিল্প কারখানা যেগুলো হওয়ার কথা আছে সেগুলো সম্পূর্ণ হলে এই টানেলটি তখন হয়তো আমাদের দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের পার ঘেঁষে যে লিঙ্ক রুটটি স্থাপিত হয়েছে, তার সাথে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সংযোগ করার জন্য যেই পিলারগুলো দেখা যাচ্ছে, এই পিলারগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সংযোগ করার জন্য যে কর্মযজ্ঞ সেটারই নিদর্শন, যদিও এখন কাজ বন্ধ আছে আপাতত। কর্ণফুলী টানেলের ভিতরে আমি যেতে চেয়েছিলাম, বাট আমাকে সিকিউরিটিরা বলল পূর্বের পারমিশন ছাড়া ওখানে গিয়ে কোনো ধরনের ক্যামেরা বা ফুটেজ নেওয়ার অনুমতি নেই, শুধুমাত্র যানবাহন চলাচলের ক্ষেত্রে ছাড়া, এবং পায়ে হেঁটে ওই দিকে যাওয়ার কোনো নিয়ম নেই। তো আসলে এই দৃশ্যগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে যে আমরা বিগত সরকারের আমলে এই উন্নয়ন যজ্ঞগুলো হয়েছিল। এই মুহূর্তে আমি এই যে দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে চট্টগ্রাম সিভিক্স এরিয়া। আসলে উন্নত বিশ্বের মধ্যে এরকম সিভিক্স এরিয়ার মধ্যে এরকম সমুদ্র সৈকতের মধ্যে দোকানপাট, ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনো কিছু রাখা হয় না। আমাদের দেশের একটি গোষ্ঠী, একটি মহল সবসময় ক্ষমতায় যে আসুক না কেন তাদের দলের নেতাকর্মীরা কিংবা তাদের দূষররা এইগুলা দখল করে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এগুলা করে। এই ক্ষেত্রে সরকার কিংবা প্রশাসন অনেকটাই অসহায়, যে কারণে এগুলার ব্যাপারে কোনো ধরনের অ্যাকশন নেওয়া সম্ভব হয় না। সমুদ্রের অনেক মাঝখানে যেই জাহাজগুলো দেখা যাচ্ছে, আমি যখন সমুদ্রের তীরে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম তখন জাহাজগুলোকে অনেক ছোট ছোট আমার মনে হচ্ছিল, তখন আমি জুম ইন করে আমার কাছে এনে দেখলাম আসলে জাহাজগুলো কত বড়। এখানে আরেকটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরছি, যে জাহাজটা আপনারা এখন সমুদ্রের তীরে দেখতেছেন সেটা হচ্ছে গত কয়েকদিন আগে যে বাংলাদেশে যে ঝড় বৃষ্টি হয়েছিল সেই সময় বঙ্গোপসাগর অর্থাৎ এই সাগরটি খুবই উত্তাল ছিল। সেই উত্তাল ঢেউয়ের কারণে এই জাহাজটি তীরে এসে ফেঁসে যায়। যখন পানি কমে যায় জাহাজটি পাথরের সাথে লেগে যায়, সেটা সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আমি এই জাহাজের চেষ্টা করব ওই জাহাজের কর্তৃপক্ষের সাথে কথা বলতে, যদি কাউকে পাই এখানে অবশ্যই আমি কথা বলবো, আসলে বিস্তারিত আমি তথ্য নিব। যেটাই বলছিলাম যে আমাদের সমুদ্র সৈকত যেটা করা হয়েছে সেটা আসলে সিঙ্গাপুরের একটা সমুদ্র সৈকতের আদলে করা হয়েছিল, কিন্তু এর সৌন্দর্যগুলো নষ্ট করে দিচ্ছে এইসব দোকান। এই দোকানগুলোর জন্য নির্ধারিত একটা স্থান করে যদি এখানকার এই সমুদ্র সৈকতের যেই দৃশ্যটা, এটা যদি কোনো দোকানপাট বা কমার্শিয়াল কোনো এলাকা না থেকে যদি খালি রাখা যায়, আসলে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগবে। যে সমুদ্রের গর্জন আমরা শুনতে পাই, আজকে অনেকটাই শীতল, অনেকটাই ঠান্ডা সমুদ্র, তেমন ঢেউয়ের কোনো আভাস নেই। গত কয়েকদিন আগে খুবই এখানে যে রেলিংগুলো আছে, রেলিং বরাবর পানি ছিল, অনেক বড় বড় ঢেউ ছিল, এখন এই মুহূর্তে ঢেউগুলো নেই। যেটাই বলছিলাম যে সমুদ্র সৈকতকে
এই সমুদ্র সৈকতে যে এই সৌন্দর্য বর্তন এগুলো যদি আপনার সঠিকভাবে রাখতে হয়, তাহলে অবশ্যই আপনার যে এখানে যে দোকানগুলো করা হচ্ছে, যে দোকানপাটগুলো রয়েছে সবগুলো উচ্ছেদ করে দিতে হবে। এদেরকে উচ্ছেদ করে অন্যত্তরে যে একটা নির্দিষ্ট স্থানে যদি এইসব দোকানপাটগুলা করার জন্য বা ব্যবসা করার জন্য সুযোগ সুবিধা তৈরি করা হয়, তাহলে আমার মনে হয় এই সৈকতের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। এই মুহূর্তে আমরা যে জাহাজটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের একটি এলপিজি বহনকারী একটি জাহাজ ছিল, যেটা 5-6-7 মাস আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন কেউ বলছে এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড, আবার কেউ বলছে না এটা দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ড, জাহাজটি এখন তীরে রাখা হয়েছে। আসলে আমাদের সমুদ্র সৈকতের সৌন্দর্য থাকবে কোথায় থেকে? যেভাবে অব্যবস্থাপনা, যেভাবে মানুষের অসচেতনতা, সমুদ্র সৈকতের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলা ইত্যাদি, এসব যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত যতই সজ্জিত করা হোক না কেন এগুলো কোনো সুফলে আসবে না। এই সমুদ্র সৈকত এত সুন্দর করে কাঠামো তৈরি করেছে, এরপরও সাধারণ মানুষ এগুলাকে সুন্দরভাবে রাখছে না। রাষ্ট্রীয় অর্থ খরচ করে যেই উন্নয়নগুলো করা হয় সেগুলো আমরা সাধারণ মানুষ যারা আছি তারা কখনো এগুলাকে আমরা সঠিকভাবে আমরা সংরক্ষণ করি না। এটা আমরা মনে করি সরকারি জিনিস, এটা নষ্ট হলে আমার কি, সেই ধারণা থেকে আমাদের যে উন্নয়ন অবকাঠামোগুলো করা হয় সেগুলো সৌন্দর্য থাকে না। অথচ বিশ্বের অন্য কোনো দেশে যদি এরকম সৌন্দর্যের বর্তন এগুলো করা হতো, তাহলে এখানে কোনো রকমের উল্টাপাল্টা পার্কিং, যত্রতত্র গাড়ি পার্কিং কিংবা যত্রতত্র দোকানপাট কখনো গড়ে উঠতে পারতো না। সমুদ্র সৈকত একটা সৌন্দর্য, একটা প্রকৃতির একটা সৌন্দর্য উপভোগ করার মতন একটা স্থান। পর্যটকরা আসবেন, এখানে দেখবেন সৌন্দর্য, সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনবেন। এখানে যে দোকানপাটগুলো নির্মাণ করা হয়েছে, যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো করা হয়েছে, এটা দ্রুত উচ্ছেদ করে সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষা করবে কর্তৃপক্ষ, এটাই আমাদের সকলের প্রত্যাশা। এখানে সমুদ্রর সৈকতের যে তীর ঘেঁষে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সব কিছুকে উচ্ছেদ করে তাদেরকে একটা নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করতে হবে। এরপরে সাধারণ মানুষের পাশাপাশি সরকারি যারা দায়িত্ব আছেন তাদেরকেও এটার ভূমিকা রাখতে হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।